নবধারার প্রত্যেক দর্শক শ্রোতা ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি নবধারার বিশেষ আয়োজন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা যারা 9 মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে একটি বাংলাদেশ নামক একটি দেশের জন্ম দিতে পেরেছে, সেই মহান বীর সৈনিক কুতভয়ী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সেই রণাঙ্গনের গল্প শোনার আয়োজন, নবধারার বিশেষ আয়োজন রণাঙ্গনের দিনগুলি। শ্রোতা বন্ধুরা, আজকে আমরা একজন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা যিনি রণাঙ্গনে 1971 সালে ভূমিকা রেখেছিলেন এই দেশ মাতৃকার সংগ্রামে, আমাদের আজকের অতিথি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গোপালপুর ইউনিয়নের সরৈডাঙ্গা গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাহার আলী শিকদার। জনাব বাহার আলী শিকদার, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বীর মুক্তিযোদ্ধার কাছে সেই রণাঙ্গনের গল্পগুলো শুনতে চাই। আপনি কেমন আছেন? ভালো আছি। জনাব বাহার আলী শিকদার, আপনি যখন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন 1971 সালে, তখন আপনার বয়স কেমন ছিল? আমার বয়স ছিল, আমার নাম মোহাম্মদ বাহার আলী শিকদার। আমার বয়স তখন মাত্র 28 বছর। আমি 28 বছরের বয়সে আমি যখন নাকি 70-71 জড়াইয়ে গোপালগঞ্জ শহরে একটি আনসার ক্যাম্প বসল। আমরা এখান থেকে কয়েকজন লোক আনসারে গেলাম। ওখানে ওই আনসার 250 আনসার আমরা ট্রেনিং দেই। 250 আনসার আমরা 1 মাস পর্যন্ত ট্রেনিং দিয়ে 1 মাস পরে আমাকে চাঁদমারি হয়। 10 রাউন্ড করে গুলি আমরা চাঁদমারি করি গোপালগঞ্জ শহরে। তখন শোনা যাচ্ছে যে দেশে গন্ডগোল শুরু হয়ে গেছে। খুলনা পর্যন্ত মিলিটারি চলে আসছে পাকিস্তান থেকে। খুলনা আসছে, যশোর আসছে, বিভিন্ন এলাকায় চলে আসছে। আমরা যেদিন চাঁদমারি করি, ওই চাঁদমারি করার পরে আমাকে একটা করে সার্টিফিকেট দিলেন, আনসার সার্টিফিকেট। আমাকে অ্যাডজুটেন্টের নাম ছিলেন মনসুর আলী, পাকিস্তানি। অ্যাডজুটেন্ট ছিলেন পাকিস্তানি। উনি আর কি বললেন যে তোমাকে এখান থেকে কিছু কিছু লোক পাকিস্তানে যেতে হবে। তখন আমাকে যারা ওস্তাদ ছিলেন আমাকে ডাইকে বলল যে পাকিস্তানে তো যাওয়াই যাবে না, গন্ডগোল শুরু হয়েছে, তখন পাকিস্তানে যাওয়া যাবে না, কিন্তু অন্য ব্যবস্থা কি করা যায় তাই দেখো। তখন লেবু মিয়া নাম করেছিলেন আলপাড়া গ্রাম। উনি ছিলেন একজন নেতা, মুক্তিযুদ্ধ সংগঠনের একজন কমিউনিস্ট পার্টি। উনি ছিলেন একজন আমাদের চালক বললে চলে। উনি আমাকে এই যে যারা আমাকে মানে ওস্তাদকে ডাইকে আমাকে বলল যে ওই তোমাকে অ্যাডজুটেন্ট যা কিছু বলতেছে ওটা শোনা যাবে না, মোটামুটি ওরে শেষ করে ফেলাইতে হবে। এই রাত্রে শেষ করে ফেলাইয়া তোমরা ওই 250 অস্ত্র, যে তোমার ট্রেজারিতে 250 অস্ত্র আছে, 250 অস্ত্র নিয়ে তোমরা 250 লোক এখান থেকে চলে যেতে হবে যুদ্ধ শুরু হয়ে গেছে। তখন রাত 8টা, 8:30টার দিকে ওই আনসার অ্যাডজুটেন্ট মনসুর আলীকে কিছু আনসাররা ওনাকে মাইরে ফেলানোর পরে অনেক হুলুস্থুলুস লেগে গেল মানে শহরের ভিতরে। তখন আর কি আমরা ওই ট্রেজারির তালা ভাঙ্গা আমরা ওই 250 অস্ত্র নিয়ে গোলা বারুদ যা ছিল ওগুলা কিছু মাজায় নিয়ে আমাকে কাঁধে নিয়ে, মানে ওটা সবকিছু নেওয়া গেল না গুলিগুলা, ওই গোলা বারুদ গুলি আর একটা করে রাইফেল, মানে আমাদের এই 303 রাইফেল গুলি সব ওই একই রাইফেল। এগুলো নিয়ে আমরা ওই 250 লোক ওখান থেকে যাব। এ টাইমে লেবু মিয়া বললো যে তোমরা লঞ্চে ওঠো, আমার লঞ্চ আছে, লঞ্চে ওঠো। তখন লঞ্চে উঠলো, 100 লোক ধরছে লঞ্চে, আর লোক ধরে নাই। আর ওখানে
একটা মার্ডার যখন হয়েছে তখন আর লোক ওখানে থাকবে না, ওই লঞ্চ উনি চালাই চলে গেল যশোরের যশোর দিকে। কিন্তু আমরা ওখান থেকে যারা বাদ বাকি ছিলাম ওই অস্ত্রগুলো নিয়ে আর এই গোলা বারুদ যা পারছি ওইগুলো নিয়ে আমরা ওখান থেকে টাউন ছেড়ে দিলাম। টাউন ছেড়ে দিলে আমাকে আবার কখন কি হয় শহরে থাকা নিরাপদ নয়, এই নিরাপদের জন্য আমরা গ্রামে চলে গেলাম। গ্রামে যাওয়ার পরে আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলাম, যাইয়ে একটা গ্রামের নাম পাইকারডাঙ্গা। এই পাইকারডাঙ্গা গ্রামে আমার একটু কিছুদিন আগে একজন আত্মীয়র মতন করছিলাম, চাচা বলতাম, সেই চাচার বাড়ি, তার নাম বাহের শেখ। ওই বাহের শেখের বাড়ি আমি যাইয়া ওখানে থাকলাম। বেশ কিছুদিন থাকার পরে প্রায় 1 মাস গত হলো। 1 মাস গতর পরে মানে 1 মাস গতর পরে আমাকে বলল যে কাকা, চাচা কও আর যাই কও, দেশের হালচাল ভালো না, তুমি এই অস্ত্রটা নিয়ে আমাকে বাড়ি থাকবা, এটা সম্ভব হবে না। দেশের রাজাকার অনেক কিছু শুরু হয়ে গেছে, মিলিটারি আসছে দেশে, রাজাকার বানাইছে তারা, এই দেশি লোকরে এরাই মানে দেখাই শুনাই দিচ্ছে। কিন্তু তুমি এখানে থাকলে আমাকে সমস্যা হবে বাবা, তুমি এখান থেকে ফটো কোন দিকে যাবা জানি না। তখন ওখান থেকে রাত্রে রওনা হইলাম। রওনা হয়ে ওখান থেকে অনেক দূর না, চন্দ্রদিঘিলা নাম করে একটা গ্রামের নাম, ওই চন্দ্রদিঘিলা এসে দেখি কি যে ক্যাপ্টেন ওই সোবান মিয়া ওখানে কিছু লোকজন নিয়ে মিটিং করতেছে রাত্রির বেলায়, ওদের নিয়ে উনি যুদ্ধে যাবে। এই সোবান মিয়ারকে আমি বললাম যে কাকা, আমাকে আপনার সঙ্গে নিতে হবে। আমি কিন্তু আপনার সঙ্গে আরো লোক ছিল? আমার সঙ্গে আরো লোক ছিল, মোটামুটি আমার সঙ্গে ছিল 5-6 জন লোক। আর কোন লোক কে কোন দিক গেছে আমি জানি না, 5-6 জন লোক আমার সঙ্গে ছিল। এরা ওই সোবান মিয়ার সঙ্গে আমরা মিশে গেলাম। মিশে বেশ কয়েকটা জায়গা ছোটখাটো যুদ্ধ, মানে বেশি বড় যুদ্ধ না, ছোটখাটো যুদ্ধ। তখন আর কি মিলিটারি দেশে ঢোকে নাই, গোপালগঞ্জ আসে নাই তখন মিলিটারি। ওই যারা রাজাকার ছিল বা পিস কমিটি কেবল বড় হচ্ছে, এইসব লোকের সঙ্গে মোটামুটি ওই রাজাকারদের সঙ্গে আমরা 2 জায়গা ফাইট করলাম। করার পরে আমরা ওখান থেকে ওই ক্যাপ্টেন সোবান মিয়া বললো যে এখানে থাকা নিরাপত্তা না, অন্য জায়গা চলো। আমাকে নিয়ে মোল্লারহাট এদিক সেদিক ঘুরাই ফিরাইয়া বললো যে যেখানে মিলিটারি আছে সেখানে আমাকে আক্রমণ করতে হবে। রাজাকাররা তো দেশি লোক, এগুলোর সঙ্গে যুদ্ধ করে আমাকে পড়তে হবে না, মিলিটারির সঙ্গে যুদ্ধ করতে হবে। তখন আমরা কয়েক জায়গায় এভাবে মোকাবেলা হইলাম, ছোটখাটো মোকাবেলা হইলাম। হওয়ার পরে ওই সোবান মিয়া আমরা চলে গেলাম বাগেরহাটের দিকে। বাগেরহাট যাইয়ে ওখানে দেখি মেজর জলিল সাহেব বেশ কিছু লোকজন নিয়ে মিটিং করতেছে। উনি হল 9 নম্বর সেক্টরের একজন সেক্টর কমান্ডার। উনি আর কি ওখানে অনেক লোক লইয়া মিটিং করতেছে। তা এই যে আমি যে সোবান মিয়ার সঙ্গে থেকে গেলাম, এই সময় আমার 2 মাস গত হয়ে গেল। 1 মাস আমি পলাতক আর 1 মাস ওনার সঙ্গে, এ সময় 2 মাস আমার গত হয়ে যায়। আমি ওখানে ওই মেজর জলিল সাহেবের মিটিং শুনে আমার মনের থেকে কছে যে আমি ওনার সঙ্গেই যাবো। তখন আমি সোবান মিয়ারে বললাম যে কাকা, আমাকে যদি জলিল সাহেবের সঙ্গে মিশাই দেন তাহলে আমি ওনার সঙ্গে যাব। বললো সমস্যা নেই। জলিল সাহেবকে বললো, জলিল সাহেব বললো যে হ্যাঁ ঠিক আছে, এই কদিন আমার সঙ্গে দাও। ওনার সঙ্গে আমরা 3-4 জন লোক, 4-5 জন লোক চলে গেলাম বরিশাল এলাকার দিকে। বেশ 2-1 মাস আমরা ঘুরলাম। এখানে সেখানে ছোটখাটো যুদ্ধ হয়, বড় যুদ্ধ না, ছোটখাটো যুদ্ধ হয়। যেমন এক জায়গা 10 জন লোক দেখছি, 10 জন রাজাকার দেখছি। ওখানে কিছু সময় গুলি করলেও কয়জন ওখান থেকে উধাও হয়ে গেছে। পরে আবার অন্য জায়গায় গেছি। পরে যখন মিলিটারি আসছে, আমরা আবার লোক কম থাকলে মিলিটারি যখন আসছে তখন আমরা আবার একটু গাটাকা দিয়ে রয়েছি। না, আপনি যে ভারতে যে ট্রেনিং করতে গেলেন,
সেটা কখন? না, ভারতে আমি যাইনি তো। ভারতে না, আমি এই আনসারের থেকে এখান থেকে সরাসরি অস্ত্র নিয়ে পালাইয়া। আচ্ছা, এখন আপনি যে এখান থেকে ট্রেনিং নিলেন, আনসারের থেকে আপনি সরাসরি যোগদান করলেন, এরপরে আপনার ঐতিহাসিক কোনো ইয়া মনে পড়ে যে এরকম একটা ফাইটে আপনি অংশগ্রহণ? হ্যাঁ, ফাইট আমার কয়েকটাই মনে আছে। যেমন এখান থেকে আমরা তখন বরিশাল ওই ইন্দ্রের হাট গেলাম। ইন্দ্রের হাটের উত্তর পাশে একটা পীর এলাকা আছে, পীরের জায়গাটার নাম মনে নাই, বেশি দূর না, অল্প দূর। ওই পীর সাহেবের বাড়িতে হলো সারসেন। ওখানে যাইয়ে আমরা যাইয়া দেখি কি যে ওনার বাড়ি একতলা একটা বিল্ডিং এ অনেক রাজাকার, ওখানে মিলিটারি নেই, রাজাকাররা ওখানে একটা ক্যাম্প করছে আর মুক্তিযোদ্ধা তালাশ করিয়ে বেড়াচ্ছে। তখন আমরা এখান থেকে বহু লোক, আমরা প্রায় 200 লোকের মতন ওই বাড়িটারে ঘেরাও করিয়ে এলাম। বাড়ি ঘেরাও করিয়া মানে একটু দূরে দূরে থাকলাম, কিন্তু ওই আস্তে আস্তে 3 দিন পর্যন্ত আমরা দূরে দূরে থাকি। 3 দিন পরে আর কি আমরা নিকটবর্তী আইসা আর কি ওই বাড়িতেই আমরা, ওই বাড়িটার যে রাজাকাররা ছিল তাদের সঙ্গে আমাদের ফাইট। আমার প্রথম দিন ফাইট করে আমরা পারলাম না, পরের দিন ভোরের থেকে আমরা শুরু করলাম। পরের দিন ভোরের থেকে শুরু করলে 3 ঘন্টা পরে ওখানে তারা রাজাকাররা স্যালেন্ডার করলো, মানে আর্মসগুলি রাইখা মানে হাত জাগাইয়া স্যালেন্ডার করলো। স্যালেন্ডার করার পরে আমরা তাকে কিছু না কইয়া তাদের যে অস্ত্রশস্ত্র ছিল, আমরা টাবুরে নৌকা ছিল, ওই টাবুরে নৌকায় আমরা অস্ত্রশস্ত্রগুলি ওখান থেকে নিলাম, অনেক অস্ত্র ওখান থেকে নিলাম। নেওয়ার পরে আমরা ওখানে বেশ বরিশাল এলাকায় কয়েক জায়গা, অত বড় এই যে যুদ্ধটা হয়েছে, এত বড় যুদ্ধ আর অত বড় যুদ্ধ হয় নাই, কিন্তু যুদ্ধ হয়েছে, ছোটখাটো যুদ্ধ হয়েছে। ওখান থেকে আমি ওনার সঙ্গে 3 মাস থেকে, মেজর জলিল সাহেবের সঙ্গে 3 মাস থেকে আমি ওখান থেকে আমি শুনলাম, আমাদের সঙ্গে যারা তাদের কাছেই শুনলাম যে আমাদের দেশে একটা বিরাট ফাইটার হচ্ছে, তার নাম হচ্ছে মেজর হেমায়েত উদ্দিন। তখন চিন্তা করলাম তাহলে আমি এত দূর এখন না থেকে এখান থেকে কি করে যাইতে পারি, যাওয়ার লাইন কি। তখন আমার সঙ্গে টাবুইরা ছিল, ওই টাবুইরার থেকে ওখানে আমি বললাম মেজর সাহেবকে যে স্যার আমার যদি দেশে পাঠান তাহলে একটু ভালো হতো, দেশে পাঠাইয়া তুমি এইভাবে যাইয়া কি করবে? আমি বললাম না, আমাদের দেশে হেমায়েত উদ্দিন, মেজর হেমায়েত নাম শোনা যাচ্ছে, উনি বিরাট পার্টি নিয়ে চলতেছে, ওনার সঙ্গে মেশা যায় নাকি? তখন বললো হ্যাঁ, যদি কারোর সঙ্গে মেশা যায় তা মেশো। তখন যোগাযোগ ছিল না, মানে টেলিফোন এবং এই মোবাইল এগুলো ছিল না, কিন্তু ওই খবর নিতে হয়েছে আসা যাওয়ার ভিতর দিয়ে। আমি ওখান থেকে যখন আমাকে বলছে, তখন একজন টাবুইরা নিয়ে আমরা 3-4 জন লোক মাত্র ওই টাবুইরায় চলে আসলাম। আসতো ওখান থেকে 2-3 দিন লাগছে। আসার পরে ওখানে ঢুকতে দিচ্ছে না, তাও এক বিপদের ভিতরে পড়ে গেলাম। যেমন আজিজ সাহেব ছিল, ওনার সঙ্গে বান্দাবাড়ি খালের গোড়ায় দেখা হয়। উনি বললো যে তোমরা রাজাকার, নামো এখানে। আমাকে নামাইলেন, তা নামাই আমরা বললাম যে রাজাকার না, আমরা মুক্তিযোদ্ধা, তবে ওই হেমায়েত বাহিনীর ওখানে আমার এক আত্মীয় আছে, সেই আত্মীয়র সঙ্গে দেখা করবো আর ওনার সঙ্গে কাজ করা যায় নাকি, এর জন্য আর কি যাচ্ছে। এবং অনেক আমাকে ভোগান্তি ফেলাইলো। তারপরও নৌকায় উঠে আমাকে পাঠানোর জন্য উঠাইয়া দেখে দিক সেদিক করে কলো খেতে যাও, যার নাম জিজ্ঞাসা করলো তোমার আত্মীয়, তার নাম কি? নাম বললাম আকবর গাজী। বলার পরে ওখানে আসলাম, ওই বাড়ি তখন আমাকে দেখাই দিল যে এই পথে চলে যাও জহরের কান্দি। জহরের কান্দি যাই দেখো একটা বাড়ির 2 পাশে পুষ্করণী, মাঝখানে বাড়ি। ওই বাড়িতে আমরা ক্যাম্প, আমাদের ওই ক্যাম্প আছে, আমি এই দলের সেক্রেটারি। তখন এই ক্যাম্পে এদের সঙ্গে জয়েন করলেন? তখন এই ক্যাম্পে জয়েন। আচ্ছা, এরপরে বীর বিক্রম আমাদের হিমায়েত সাহেব হিমায়েত বাহিনী গঠন করেন গোপালগঞ্জের এই অঞ্চলে, বরিশালের অংশ, মাদারীপুরের অংশ নিয়ে তিনি তার বাহিনী গঠন করেন। এদের সঙ্গে আপনি? এদের সঙ্গে আমি থাকলাম। এদের সঙ্গে কোনো অপারেশন পরিচালনা করেছেন? এদের সঙ্গে অপারেশন করেছি। যখন নাকি আমরা জোগাড় দিলাম, তখন এই টিহটি গ্রাম একটা, ওইখানে একখান
মিলিটারির গানবোট আসলেন, ওই গানবোটের সঙ্গে আমাকে যুদ্ধ হয়। এলো প্রথম ওনার সঙ্গে মেশার পরে যে যুদ্ধটা এইটা হয়, তখন গানবোট আমাকে কিছু গুলি গুলার পরে 3 ঘন্টা গুলি গোলার পর ওখান থেকে গানবোটটা চলে যায়। চলে যাওয়ার পরে আমরা ওখান থেকে যখন ওটা চলে গেল আমরা পলাইয়ে চলে গেলাম। যার পরে বান্দাবাড়ির খালের গোড়ায় কয়েকজন রাজাকার একটা টাবুইরা নৌকা, ওই নৌকায় কোথায় যাবে জানি না, ওরা আমাকে দেখে আক্রমণ করলো। করার পরে আমরা আক্রমণ করলাম, ওই কয়টা ওখানে নিহত হলো রাজাকার কয়টা, 3-4 জন রাজাকার। ওখান থেকে আমরা ডেইলি অপারেশনে যাইতাম, এদিক ওদিক যাইয়া ওই আমাকে ওস্তাদ হেমায়তুদ্দিন যেদিকে পাঠাইতো আমরা সেদিকে যাইতাম। এক এক নৌকায় 4 জন 5 জন 7 জন এভাবে যাইতাম। 7 জন যাইতো না, অতিরিক্ত 5 জনের উপরে টাবুরের নৌকায় যাওয়া যাইতো না। একটু ভিন্ন কথা বলি, যে যখন এই যুদ্ধে থাকলেন তখন আপনার বাড়িতে তখন কে গেছিল? আমার বাড়িতে আমি যখন যুদ্ধে যাই, আমার বাড়িতে আমার মা ছিল, আমার বাবা ছিল না, বাবা তখন ছিল না, মা ছিল, ভাই বোন সবাই ছিল, কিন্তু তারা আমাকে খোঁজ করছে। না, এই যে আপনার অনুভূতিটা কেমন ছিল, এই যে বাড়িতে প্রিয় মা ভাই বোনদের রেখে আপনি রণাঙ্গনে যুদ্ধ করছেন দেশ মাতাকে রক্ষা করবার জন্য বা দেশকে স্বাধীন করার জন্য? প্রতিনিয়ত খুব চিন্তা হতো না, বাড়ির জন্য চিন্তা হবার কথা, আবার আমি যদি মরে যাই, এই সব মিলে এই চিন্তা কি মাথায় তখন থাকতো? কোনো চিন্তা ছিল না, শুধু যুদ্ধর ফিল্ডে যখন যাইতাম তখন চিন্তা ছিল যে আমি কি করে সাইডে থেকে কি করে মারবো। বাড়িতে যে লোকজন আছে আমার ভাই বোন এদিক সেদিক আছে, ওগুলো চিন্তাটা হলো। যখন ক্যাম্পে চলে যাইতাম তখন চিন্তাটা মনে আসতো যে বাড়িতে রয়েছে এরা আমাকে খুঁজে বেড়াচ্ছে, বা আমিও যে বাড়ি যাবো এই অবস্থায় যদি যাই। এর ভিতরে রাজাকার মানে মুক্তিযোদ্ধা বা রাজাকার, মুক্তিযোদ্ধা না রাজাকাররা কয়েকবার বাড়িতে টলতেছে, দিয়ে দিয়ে তারা কোনো কিছু না কইও বসে চলে গেছে, বুঝতে পারে নাই কোথায় গেছে জানি না। যদি বলতো যে সে মুক্তিযোদ্ধায় গেছে তাহলে তো অপারেশন করতো। কিন্তু যুদ্ধকালীন সময়ে আপনার তো খাবার দাবারের বেশ সমস্যা ছিল। খাবার দাবারের অনেক সমস্যা ছিল। যখন আমাকে ওস্তাদ পাঠাই দিত যে অমুক জায়গা ভালো অবস্থা আছে, ভালো অবস্থাশালী ধনী লোক, ওখানে যাইয়া বলো যে আমাকে কিছু খাবার দাও, আমরা ক্যাম্পে ওইভাবে আপনাদের সহযোগিতা করতো। আর সহযোগিতা যেখানে না করতো সেখানে একটু অন্য মেজাজে চাইতাম যে কেন দেবেন না, আমরা তো দেশ রক্ষা করার জন্য আমরা নামছি, আমরা তো না খাওয়া অবস্থা, আমরা তো সরকার নেই যে সেই সরকার আমাকে খাবার দেবে, কিন্তু আপনাকে দিতে হবে, দেন আমাকে দিতে হবে। যতক্ষণ দেখতো যে মেজাজ তো ভালো না, তখন দিয়ে দিত, আমরা নৌকায় উঠাইয়ে নিয়ে চলে যেতাম। কি খেতেন সেই সময়টা? ওই সময় খাবার ও কথা বললেও কষ্ট হয়। অনেক সময় দেখা যাচ্ছে আমরা যুদ্ধ করছি, তারপরে শাপলাও খাইছি, কচুও খাইছি, গিসু খাইছি, আবার কোন সময় কোন ধনীর বাড়ির থেকে কেনা ছাগল একটা খাসি একটা নিয়ে এসছি, ওই ডেঙ্গে জবই দিয়েছি, তাও খাইছি। মানে গরু তো আমার যাইতে পারি নাই, গরু খাইলে খাওয়া যাইতো, কিন্তু গরু তো আমার যাওয়ার কোনো আমাকে সেই মানে এক কথা বলা যে যখন যেটা পাইছি তখন সেইটাই খাইছি, যান বাঁচানোর খরচ, তাই যান বাঁচাইছি। এভাবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই যে আপনি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, 28 বছরের একজন টকবগে মানুষ জীবন বাজি রাখলেন, এই যে যুদ্ধে যাবার অনুপ্রেরণা, এটা সাহসের ব্যাপার, সবাই যুদ্ধে যেতে পারে না, আপনি এই সাহসটা কোত্থেকে ধারণ করলেন? এই সাহসটা আমার এমনই ছিল, যখন নাকি শোনা গেল যে খুলনা পর্যন্ত আইছে মিলিটারি, খুলনা আইসা যুদ্ধ তো করতেছে, মা বোনকে ধরে নিয়ে যাচ্ছে, যুবতী মা বোনকে নিয়ে ক্যাম্পে রাখতেছে, সেখান থেকে আর ফেরত দিচ্ছে না। তখন ভিতরে এমন একটা অনুভব শুরু হলো, দূরে আল্লাহ, এ তো সেই ইমাম বংশের মতন হয়ে গেল। ইমাম বংশের মাত্র 700 নারী লোক ছিল, আর সব যুদ্ধে মারা গেছিল। তাই আমরা এখন এই যুবক পোলাপান, মা বোন বাঙালি, আমরা সব এগো ধৈর্য নিয়ে যাচ্ছে ক্যাম্পে নিয়ে, ইজ্জত নষ্ট করতেছে, এটা সেটা। তাইলে আমরা বাইসে থেকে কি হবে? তাহলে আমাকে নিয়ে যাও, আমরা গুলির মাথায় চলে যাই, আমরা মরে যাবো, দেখবো না। মা বোন যাই করুক না করুক আমরা দেখবো না, কিন্তু জান থাকতে এগুলো করতে দেওয়া যাবে না, জান থাকতে সামনে পর্বতেইতে যাও। এইভাবে একটা সাহস তখন একটা খেদ ছিল, যে কি করে দেশকে স্বাধীন করা যায়, এটাই একমাত্র লোক। এবার আমি আপনাকে একটু ভিন্ন প্রশ্ন করব। এই যে 1971 সালের 16ই ডিসেম্বর দেশ স্বাধীন
হয়ে গেল, জি। সেই স্বাধীনতার সংবাদটা কি করে পেলেন, আর কবে থেকে মনে হচ্ছিল যে আমরা জিতে যাচ্ছি, দেশ স্বাধীন স্বাধীন ভাব, এই সিচুয়েশনটা যদি একটু। এইখানে একটু কথা আছে, যেমন ওইখানে এদের বড় যুদ্ধটা করলাম না, যেমন ওই যে রামনগর, এই রামনগরের যুদ্ধটা অত বড় যুদ্ধ আর আমাকে হয় নাই। 9টা যুদ্ধ করছে, কিন্তু 9টা যুদ্ধের ভিতরে ওইটাই একটা ঐতিহাসিক যুদ্ধ। কারণ ওখানে মিলিটারি, আমি এই কথাটা না বলে পারবো না, মিলিটারিরা আসছে 1খান গানবোট নিয়ে আর 3খান বাসারি নিয়ে আসছে রাজাকাররা। আমরা তখন আমাকে কোনো দিক পাঠাচ্ছে, কিন্তু ওই টের পাইয়া হেমায়ত বাসি দিচ্ছে। বাসি দেওয়ার পরে আমরা যে কজন যাচ্ছিলাম নৌকা এক জায়গায় আসছে, বললো যে তোমাকে কোনো দেরি করার কায়দা নাই, মানে গানবোট আসতেছে আর বাসারি আসতেছে, তোমরা তাড়াতাড়ি নামে যাও। নৌকা থেকে নাইমা, নৌকা একটু ভাসাই দিয়ে নৌকা থেকে নাইমা ওই খালের পাড়ের নিচে অ্যাটেম্প নিলাম। আমরা খালের নিচে অ্যাটেম্প নিলাম। কচুরি পানা ধীরে ধীরে ওর উপরে মানে কেনু রেখা আমরা ফাইট করলাম, কিন্তু ওরা নদী দিয়ে যাচ্ছে, খাল দিয়ে। তা খাল তো একটু উঁচা আর আমরা নিচা, ওরা যে গুলি করে মানে বারুজের মতন খৈর মতন গুলি করতেছে। মাথার উপরে কচুরি দিয়ে যে আমরা যে যুদ্ধটা দেখি, সেটা আমরা মাথার পরে কচুরি পানা দিয়ে এই যে রাইট, হ্যাঁ ওই যুদ্ধটাই বলছি। কিন্তু কচুরি মাথার উপরে দিয়ে যেমন আগে মাথার উপরে কচুরির উপর যাবে, আর তারপরে হয়তো দেখবে না ওরা যে গুলিগুলো করে, গুলিগুলো আমাকে মাথার উপরটা যায়। আমরা ওই নিচা হওয়া লাগে না, কিন্তু তারপর ওরা তো উপরে তা করে, কিন্তু নিচা হওয়া লাগে না, তার উপরটা চলে যায় আমাকে। তারপরও 2টা লোক মারা যায় আমাকে ওই যুদ্ধে 2টা লোক মারা যায়। এরপরে আমাকে যে কমান্ড দেয় হেমায়ত উদ্দিন বীর বিক্রম, উনি আর কি ওই ওনার হাতে মেশিন গান, এতটুকু একটা স্যামড়া, ওই স্যামড়াটা ওনার এই গুলি মানে নোট করে দেয় শুধু, আর উনি শুধু ওই ফায়ার করে, শুধু ভ্যার করে মানে গুলি ছুটতেছে। এর ভিতরে আর কি ওনার এইভাবে মাথাটা ফিরে এলো, যে একটা লোক মারা গেল, ওনার ওই লোকটাই মারা যায়, বাচ্চা স্যামড়া। এই জন্য এইভাবে মাথাটা ফিরানোর সাথে এখানে গুলিটা লাগে, মিলিটারি গুলি এখানে লাগে, এখানে একটা দাঁত নিয়ে আর এখানে 3টা দাঁত নিয়ে উনি চলে গেল। কিন্তু মাথাটা এইভাবে ছিল, যার জন্য নড়লিটা এখানে ছিঁড়ে গেল। নড়লি ছিঁড়ে যাইয়া মানে মোটামুটি ওনার মাথায় যে গামছা খান ছিল, ওই গামছা খান মাথায় থাকলো, মাজার গামছা খান নিয়ে গলায় প্যাঁচ দিয়া, বীর বিক্রম হ্যাঁ প্যাঁচ দিয়া, তারপর 15 মিনিট 20 মিনিট ফাইট হয়, গুলি করা হয়। এরপরে বাসাড়িগুলো তো চলে গেল, ওরা বাইয়েই চলে গেল। আর যে গানবোটটা ছিল, গানবোটে মাত্র 3 জন লোক দেখছি দাঁড়া যাবার পথে, আর কোন লোক দেখি নাই। কিন্তু ওরা শোয়া ছিল না কি ছিল তাও বলতে পারবো, সময় জ্ঞানের খুব আমাকে একটা ই ছিল, মানে যেহেতু আপনারা নিচে নদীর মধ্যে, নদীর নিচে। তো যে প্রশ্নটা করছিলাম যে এই যে শেষ দিকে 16 ডিসেম্বরে আমাদের মহান আমাদের বিজয় অর্জন হয়ে গেল, এই যে আপনারা কি বিজয়ের সুবাতাস পাচ্ছিলেন রণাঙ্গনে? আমরা হলো কোটালীপাড়া ছিলাম তখন, কোটালীপাড়া আমরা 3 তারিখে বিজয় করি। 3 তারিখে আমরা, কিন্তু 16 পর্যন্ত না, 3 তারিখে বিজয় করার পরে আমাকেই একটা আনন্দ লাগতেছে যে আমরা বিজয় হয়েছি। কোথায় কোথায় হয়েছে, এই অঞ্চলটা শত্রুমুক্ত হলো, এইটা আমাকে আনন্দ লাগতেছে। আনন্দ লাগে আবার শুনি কি এই 7 তারিখে অমুক বিজয় হয়ে গেছে, এই হলো শোনা শুরু হয়ে গেল, মানে এই 10 তারিখে অমুক জায়গা হয়েছে। তারপরে 16 তারিখ যেদিন হয়, এদিন সব জায়গায় শোনা যাচ্ছে যে বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ মুক্ত হয়ে গেছে। তা বাংলাদেশ মুক্ত হয়ে যাওয়ার পরেও আমাকে একটা যুদ্ধ ছিল, সেটা হলো এই যে আপনার কাশিয়ানি ভাইটাপাড়া ছিলেন নাকি, ভাইটাপাড়া, ওইখানে একটা যুদ্ধ হলো। ওরা আর যায় নাই ওখানে, ওই দেশটা আমরা 22 তারিখে, 16 তারিখ থেকে 22 তারিখে অনেক লোক আমরা গেছি তখন ওই যুদ্ধটায়। কিন্তু ওইখানে যে মিলিটারি গুলো ছিল তারা খুব টেনেন ছিল যে ওরা এদেশে যাবে না, এইভাবে একটা মন লইয়েছিল। কিন্তু আমরা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলাইয়া তারপরে 22 তারিখে এখানে স্বাধীন হয়। আর এরপরে আমরা শুনি দেশ বাংলাদেশ 16 তারিখে স্বাধীন হয়ে গেছে সব জায়গায়। আপনি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা রণাঙ্গনের গল্প শুনছিলাম আপনার কাছে। তো সেই সময় তো আর কোনো বড় মাধ্যম ছিল না, টেলিভিশন ছিল না, খবরের টেলিফোন, একটা রেডিও ছিল, রেডিও। আপনাদের সঙ্গে কি সেই আপনার রেডিও শুনতেন,
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আপনারা শুনতে পারতেন, কালুরঘাট বেতার কেন্দ্র শুনতেন। তো একটু একটু রেডিও শোনার গল্পটা যদি বলতেন যে কিভাবে আপনারা রেডিও শুনতেন সেই সময়। রেডিওটাও শুনতাম আমরা খুব চিপে, মানে যেমন ওই দূরে না যায়, নিজেরা একটু শোনা যায়, তাই আর কি। ওই রেডিও তো ওই বললো যে আপনার 16 তারিখে স্বাধীন হয়ে গেছে, ওই সময় আর কি রেডিও তো খুব আনন্দ, গান বাজনা ইত্যাদি, মানে এই দেশের দেশতত্ত্ব গান, মানে বাংলাদেশের যত গান বাজনা, ওর ভিতরে একটা খুব একটা আনন্দ পাচ্ছি। আর ওই স্বাধীন হওয়ার পরে যে একটা আনন্দ, ওই আনন্দটা যারা যুদ্ধ না করছে তারা কিন্তু ওই আনন্দটা পাবে না আর বুঝবেও না, মানে সাংঘাতিক আনন্দ পেয়েছি। ওই রেডিওর ওই একটাই সেন্টার ছিল, আর কোনো সেন্টার আমার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, ওইখানে আমরা অন্যান্য যুদ্ধের সময়, অন্যান্য সময় যখন যুদ্ধ হতো না, রেস্ট টাইম, যেহেতু আপনাদের ইনফরমেশন তো আসতো এই রেডিওর মাধ্যমে, আপনাদের বিজয় গাথা, আপনাদের বিভিন্ন ইনফরমেশন রেডিওর মাধ্যমে আসতো, তখন তো এই রেডিও শুনতেন। রেডিও শুনতেই হইতো আমাদের, কারণ রেডিও শুনতে হইতো, মানে এটা তো গোপন তত্ত্ব, আমরা গোপন ভাবে অনেক কিছু বলতো, যে কোথা থেকে কিভাবে, মানে কি আসতেছে, কখন কি হইতেছে, এই জিনিসটা আমরা বলতো। তা বলার পরে আবার ওনারা বলতো, ওগুলো কিন্তু ওনাকে আবার ওই মিলিটারিতে ওগুলো জানতো না, বুঝতো না, ভিন্ন করে বলতো, ভিন্ন করে আলাদা ভাবে বলতো। ওই আপনারা বুঝতে পারতেন, আমরা বুঝতে পারতাম যে এটা হচ্ছে, এইটা হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কোনো মেসেজ বীর মুক্তিযোদ্ধাদের দেওয়া হতো, কিন্তু সহজ ভাবে বলা হতো, এমন ভাবে বলা হতো শুধু আপনারাই বুঝবেন, আমরাই বুঝবো। তখন এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আপনারা শুনতেন। এরপরে যখন দেশ স্বাধীন হয়ে গেল, দেশ স্বাধীনতার পরে তারপরে কখন কিভাবে ঘরে ফিরলেন? ঘরে ফিরলাম, ঘরেও আমরা ফিরছিলাম না 1 মাস পর্যন্ত। আমার কাছে 15 দিনেরও বেশি, 1 মাসের কাছাকাছি এভাবে আমার কাছে অস্ত্র ছিল, রেখে দিলাম। কারণ অস্ত্র ওই যে ফরিদপুরের গফফার মেয়ে আসলো, অস্ত্র নিতে আমরা দিলাম না। মানে হেমায়েতের কথা ছিল কি, যে আমরা অস্ত্র দেবো বঙ্গবন্ধুর কাছে, এছাড়া আমরা অস্ত্র কারোর কাছে দিতে রাজি না। এ সময় স্বাধীন হয়ে গেছে, খোলাভাবেই আমরা চলতেছি, খোলাভাবে চললেও মানে। আপনারা বঙ্গবন্ধুর কাছে অস্ত্র জমা দেবেন কেন? আমি খুব খোলাভাবেই বলি, অনেকে ভিন্নভাবে মুক্তিযুদ্ধের ক্রেডিট অন্য নিতে চায়। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের জাতির শ্রেষ্ঠ সৈনিক, রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, আপনি কি বলবেন? মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধুর ডাকেই আপনি ঝাঁপিয়ে পড়েছিলেন? বঙ্গবন্ধুর ডাকেই তো ঝাঁপিয়ে পড়া হয়েছিল। তারপরে আমাকে এমন একটা ভিতরে এমন একটা গাওয়া দিয়েছে যে বঙ্গবন্ধুর কাছে আমরা অস্ত্র জমা দেবো, আমরা একটা বীর পুরুষ, যেহেতু সে মুক্তিযুদ্ধের মহানায়কের কাছে আমরা জমা দেবো। এর জন্যই আমরা ওই কদিন রাখিয়ে দিয়েছিলাম, আমার কাছে অস্ত্র ছিল। তখন আমরা কোটালীপাড়া থেকে দোতলা একটা লঞ্চ, সেই দোতলা লঞ্চ নিয়ে আমরা ঢাকা যাই। ঢাকা দিয়ে সদরঘাট নাইমা ওখান থেকে রেস্ট হাউস, ওই ময়দানে উনি ছিলেন, এবং ওনার কাছেই আমরা ওনার কাছে অস্ত্রটা দেওয়ার সাথেই উনি সকলের মাথায় হাত দিয়ে মানে দোয়া করছে, বাবা সুন্দর, তোমরা একটা বীর পুরুষ। এই বীর পুরুষ নামটা কিন্তু উনি ওখান থেকে দেয়, এর আগে কিন্তু বীর পুরুষ নাম হয় নাই। বীর মুক্তিযোদ্ধা উনি এই ওখান থেকে দেয়। আর হেমায়েতরে এই ঘাড়ের উপর নিয়ে, হেমায়েত তো তখন ছিল ওর মতন এরকম চেক না, একেবারে হালকা পাতলা, হেমায়েতরে গাড়ি নিয়ে ওই মাঠ ভইরা 2-3টা ঘুরলা দিয়েছিল। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন জাতির শ্রেষ্ঠ সন্তান রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের গল্পের কাহিনী। আমরা ঠিক তেমনই শুনছি একজন বীর মুক্তিযোদ্ধার গল্প। তিনি শুনছেন, তিনি তার বীরত্ব গাথা তিনি বর্ণনা করছেন। আপনি এরপরে বাড়িতে ফিরে আসলেন। আপনার বাড়ির লোকজন তো তখনও জানে না যে আপনি বেঁচে আছেন না। ঘরে ফেরার, মায়ের কাছে ফেরার, একটা মাকে স্বাধীন করলেন, একটা মাকে মুক্ত করলেন, হানাদার মুক্ত মরল। এখন সেই নিজের মায়ের কাছেও তো একটু তখন হলো আমরা যখন এই ঢাকা দেব না গেছি, অস্ত্র জমা না দিছি, এর ভিতরে বাড়ি আসিনি। এরপরে এসে পরে বাড়ি যখন আসলাম, তখন তো চিন্তা করলো ধরে বাবা কুহান তাইছে, মানে মাই চিন্তা করে যে মনে হয় তো কানতে কানতে চোখের প্রথম। আপনি যখন প্রথম বাড়িতে এসে যখন মা বলে ডাক দিলেন, মা, তখন মায়ের অনুভূতি কেমন? মায়ের অনুভূতি তখন যে মা, এই মারই উঠছিল না, এই অবস্থা, মানে খুশির একটা ভাবছে যে আমরা চলে গেছি, ছেলে নেই, ছেলে মারা গেছে। হ্যাঁ, তারপরে তো ওই অবস্থায়
অনেক মানে সান্ত্বনা মন্ত্রণা দিয়ে দেবো এখন তো আইসি এখন এখন আর কান্না কেন? হ্যাঁ। দেখুন, আমি একটু ভিন্ন বিষয় আপনি জানতে চাই, সেটি হচ্ছে আপনার নেতৃত্বে আপনারা যুদ্ধ করে দেশ স্বাধীন করলেন। এরপরে স্বাধীনতার পরের বাংলাদেশের গল্প, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে পুনর্গঠন করেন, কিন্তু ৭৫ 15ই আগস্ট তিনি সেই পরাজিত শক্তি, সেই রাজাকারদের, আল বদরদের এবং পাকিস্তানি মার্কিন ষড়যন্ত্রের কাছেই আপনাদের জাতির পিতা, আপনাদের মুক্তিযুদ্ধের মহানায়ক নিহত হলেন। এবং তা কাগজে কলমে মুক্তিযুদ্ধের যে একটি পরাজয়, সেটি কিন্তু ৭৫ সালের 15ই আগস্টে তারা জয়ী হলেন এবং বঙ্গবন্ধুকে হত্যা করলেন। তো সামগ্রিকভাবে আজকে পর্যন্ত যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা বিনিময়ে, আজকে কেমন মনে হয় আপনাদের স্বপ্নের সোনার বাংলা কি নির্মাণ হয়েছে? তবে সম্পূর্ণভাবে আমার মনে হয় না, কারণ যেভাবে পাওয়ার কথা ছিল আমাকে, এই দেশ যেভাবে পাবো তার থেকে অনেক দিক দিয়ে একটু কম থেকে যাচ্ছে এরকম মনে হচ্ছে। যেমন এই যে এই কয়েকদিনের ভিতরে যে জিনিসটা হয়ে গেল, মুক্তিযোদ্ধাদের কোঠা উঠাই দিতে হবে, মানে অনেক কিছু বলছে আর কি। তাদের 3 পুরুষ ছিল, নাতি কোথা পর্যন্ত, সে পর্যন্ত তাদের কোঠা দেওয়া হবে না, মানে আবার অনেকে মুক্তিযুদ্ধকে অসম্মান করে কথা বলছে, অসম্মান করে অনেক কিছু বলছে। এখানে কিন্তু খারাপ লাগছে, সাংঘাতিক খারাপ লাগছে। লাগেও কিছু করার ছিল না, তাই করি নেই, নইলে করার থাকলে ওখানে কিছু করা উচিত ছিল বা করতে। আপনার দেশ, যে দেশ আপনি যুদ্ধ করে একটি দেশ তৈরি করেছেন, সেই দেশে যখন দুর্নীতি হয়, সেই দেশে মানে পুকুর চুরি হয়ে যায়, সাগর চুরি হয়, তখন আপনার খারাপ লাগে না? যে একটু খারাপ না, তখন যে খারাপ লাগে যে এই দেশটা স্বাধীন করছি কত কষ্ট করে, আর যারা এই যে দুর্নীতি করতেছে এরা তো স্বাধীন দূরে কোথায়, তো আমাকে বিরুদ্ধ ছিল। হয়তো কেউ রাজাকার ছিল, রাজাকারের কমান্ডার ছিল, তারা অনেক কিছু চেষ্টা করছে আমাকে ধ্বংস করার জন্য, কিন্তু তারা আজকে যে সামনে যা করতেছে এগুলো সহ্য করবার মতো না, সহ্য করবার মতো না। আর বলা তো যায় না যে আমরা তো এখনো বুড়ো হয়ে গেছি, তারপরে অস্ত্র দেন দিয়ে আমরা ধাপাই আবার পড়ি, এরকমের বলাও সম্ভব না এখন। যার জন্য এখন থাকতেই হচ্ছে খুব কষ্ট করে, এগুলো সহ্য করা যায় না, তারপরে সহ্য করে থাকতেছি। ব্যক্তি জীবনে একজন বীর মুক্তিযোদ্ধা কেমন আছেন ব্যক্তিগতভাবে? খুব ভালো আছি, আল্লাহ ভালোই রেখেছে। আপনার এই সোনার বাংলাদেশ, যার জন্য আপনি যুদ্ধ করলেন, এই দেশটাকে আপনি আর কোথায় দেখতে চান? কি হলে আপনার মনে হবে যে না, আমার প্রিয় বাংলাদেশ? বাংলাদেশ নিয়ে আপনার আকাঙ্ক্ষার জায়গাটা কি 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 হওয়া প্রয়োজন? বাংলাদেশটা আকাঙ্ক্ষা যেমন এই যে ঘরে ঘরে একটা যুদ্ধ হচ্ছে, ঘরে ঘরে একটা অশান্তি শুরু হয়, এই সব অশান্তিগুলো হবে না। যে স্বাধীন দেশ স্বাধীনের মতন থাকতে হবে। আমারও যেমন আমি স্বাধীন কষ্ট করে করছি, আপনারও তেমন অধিকার আছে। এই স্বাধীন দেশটা স্বাধীনের মতন চলতে হবে। পরাধীনের মতন যদি চলি তাহলে তো সেই পাকিস্তানের কাছেই আমাকে মানে পরাজিত হইতো বা কইতে হইতো না আমরা এগুলো করবো না, তোমার সাথেই আমরা আছি। কিন্তু তাহলে এগুলো করলাম কেন? কত কষ্ট পাইছি পাকিস্তানের সময়, চাল কিনতে পারি নাই, মানে তার চাইরানা চাল থাকলেও সে চাল কেনার মতন ক্ষমতা হয় নাই। আর কত লাল আটা খাইছি, আটা দিয়ে জাউরিন দেখাইছি, এখন তো টাকাই না। আপনি ঠিক বলছিলেন, আপনি বলছিলেন সেই অভাব অভিযোগের কথা। দেখেন, যে মুক্তিযুদ্ধের মহানায়ক, তার কন্যা, তিনি যখন 96 সালে ক্ষমতায় আসার পর আজকে পর্যন্ত তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন, তিনি মুক্তিযোদ্ধাদের কথা ভাবেন, তার সন্তানদের কথা ভাবেন, সবার কথা ভেবে, এবং তিনি সারা বাংলাদেশ নিয়ে ভেবে তিনি বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। মানুষের এখন অর্থনৈতিকভাবে মানুষ বেশ স্বাবলম্বী, বা আগের থেকে এখন মানুষ ভালো অবস্থায় রয়েছে। তিনি মানুষকে অর্থনৈতিক মুক্তি দেবার জন্য তিনি সংগ্রাম করে যাচ্ছেন। তো আপনাদের মহানায়কের মহাকন্যা শেখ হাসিনা ক্ষমতায়, আপনি কতটুকু মনে করেন যে এই বঙ্গবন্ধুর কন্যার হাতে দেশ কতটুকু নিরাপদ? আমি মনে করি যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যেভাবে চালাচ্ছে, যেটুকুই চালাচ্ছে, যদি কোনোদিন কারোর কাছে ক্ষমতা যায় তো এই দেশটা এভাবে চলবে না। আমি মনে করি যে যতদিন উনি আছে উনি দেশটা চালাই যেতে পারে, এইটাই দোয়া করি আল্লাহর কাছে। উনি দেশটা চালাই যেতে এতেই আল্লাহর কাছে শুকুর করি, হাজার হাজার শুকুর করি। এর থেকে শান্তির আর বেশি কিছু চাওয়ার আশা করি না। জনাব বাহারি শিকদার, আপনার সুস্বাস্থ্য এবং
দীর্ঘায়ু কামনা করি, আপনি আরো অনেক দিন বেঁচে থাকেন। আপনার সেই যে বাংলাদেশ আপনি লড়াই করে অর্জন করেছেন, সেই বাংলাদেশে আপনি স্বাধীনভাবে অক্সিজেন গ্রহণ করেন এবং মাথা উঁচু করে বীরের মতো আপনি আরো অনেক দিন বেঁচে থাকেন, আমরা সেই প্রত্যাশা করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, টঙ্গিপাড়ার গোপালপুর ইউনিয়নের সরজা গ্রামের বীর মুক্তিযোদ্ধা জনাব বাহার আলী শিকদার। তার বীরত্ব গাথা আমরা শুনব। আমরা তার দীর্ঘায়ু কামনা করি, তার অর্জিত সোনার বাংলাদেশ আরো 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 উন্নত সমুন্নত হোক, বাংলাদেশের পতাকা পথ পথ করে উঠুক, সেই প্রত্যাশা আমরা রাখছি এবং ভবিষ্যতে আরও একজন জাতির শ্রেষ্ঠ সন্তানের বীরত্ব গাথার গল্প শোনাবার আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল।